আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস 2 এর একটি নতুন চ্যাপ্টার শুরু করব পেইড ক্লাসে। আর আমি তোমাদের সাথে আছি হোম টিউটর ফিট 5 থেকে সোহানুর রহমান সোহান। আজকের চ্যাপ্টারটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এবং এই চ্যাপ্টার 2 এর নামটা হচ্ছে বক্রতা। চ্যাপ্টার 2টা তিনটা ভাবে বিভক্ত, 2A 2B 2C। তো বক্রতার মধ্যেই বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমি আজকে যে বইটি থেকে পড়াচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তিতাস প্রকাশনীর বই। অন্য প্রকাশনীর বই ফলো করলে সমস্যা নেই, সেই প্রকাশনীর বই থেকে তোমরা প্রশ্নটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা। তো আজকের ক্লাসটি শুরু হওয়ার আগে কিছু কথা বলবো, যে আমি যে বেসিকগুলো আলোচনা করব সেগুলো সুন্দরভাবে নোট করবা, এবং সেই সাথে সাথে যে ম্যাথগুলো করানো হবে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, সাথে সাথে ক বিভাগের প্রিপারেশন নেবা। তো আজকে আমরা বক্রতা সম্পর্কে জানার চেষ্টা করব, সেই সাথে সাথে আমরা বক্রতা এই চ্যাপ্টারে 2A চ্যাপ্টারের যে কয়েকটা সূত্র শিখবো, সেই সূত্র অনুযায়ী একটা দুইটা এক্সাম্পলও সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আই হোপ তোমাদের ক্লাসটা বোরিং লাগবে না। সবাই তোমরা মাঝে মাঝে ক্লাসের ফাঁকে ফাঁকে একটু কমেন্ট করার চেষ্টা করবা, সেক্ষেত্রে বুঝতেছো কি না, সেক্ষেত্রে ক্লাসটাতে একটা অন্যরকম অ্যাক্টিভিটি চলে আসবে, ঠিক আছে? প্রথমত বক্রতা চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের জানা প্রয়োজন আসলে বক্রতাটা কী জিনিস। তো বক্রতার সংজ্ঞাটা এরকম, যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। আচ্ছা, কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে, এখন প্রশ্ন বক্ররেখাটা কী জিনিস। আমরা বক্রতার ব্যাপারটা সম্পর্কে জানবো, তার আগে আমরা বক্রতা সম্পর্কে, বক্ররেখা সম্পর্কে জানার চেষ্টা করি। তো আমরা এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এটা একটা কি সরল রেখা, এখানে কোনো কি নাই, কোনো বাঁকা নেই, কিছু নেই। আমরা যে রাস্তাগুলোতে চলাফেরা করি অনেক সময়, যে কোনো রাস্তাগুলো দেখা যায় যে একদম সোজা, কোনো বাঁক নেই, সেটাকে হচ্ছে সরল রেখা বলে। আর যখন এই সরল রেখাতে একটা বাঁক তৈরি হলো, তখনই এটা হয়ে গেল কি বক্ররেখা। রেখাটা আর সরল নেই, সরল রেখাটা হয়ে গেছে কি বক্ররেখা। যখন কোনো আমরা রোড বা রাস্তা দেখি, যখন আমরা বাঁক নেই, মোটরসাইকেল বা সাইকেল বা হেঁটে যাও না কেন, যে রাস্তাগুলোতে বাঁক রয়েছে, সেটাকে আমরা বলতে পারি বক্ররেখা। তো আই হোপ সরল রেখা এবং বক্ররেখা ব্যাপারটা বুঝতে পারলাম। এখন এই বক্র ব্যাপারটা সম্পর্কে আরও কিছু ব্যাপার আলোচনা করি। সাপোজ দেখো, এখানে এই যে বাঁকটা যত ছোট হবে তত বক্রতাটা বেশি হবে। দেখো এখানে খুবই বোঝা যাচ্ছে যে এখানে বাঁকটা বেশি, তার মানে এখানে কি বক্রতা বা বক্রতার যে বক্রতা ব্যাপারটা এখানে বেশি। এই যে দেখো বড়, এখানে ডিস্টেন্স মূল পয়েন্ট থেকে এখানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে আছে, বড়, এটার থেকে বেশি ডিস্টেন্স, তার মানে এটার থেকে এটার বক্রতা কি আমাদের, এটার থেকে এটা বক্রতা আমাদের কম। যখন আরও বড় হয়ে যাবে এই ডিস্টেন্সটা মূল বিন্দু থেকে, এটার এই রেখাটার যে বাঁকা হয়েছে, এই রেখাটার যখন বেশি ডিস্টেন্স হচ্ছে, তখন কি এর হচ্ছে বক্রতাটা আরও কমে যাচ্ছে। তার মানে যত বাঁক বেশি তত বেশি বক্রতা, যত বাঁক হচ্ছে কি কম, যত বাঁকটা যত বড়, তত বক্রতাটাও আমাদের কম হবে, বা বক্রতা বা বক্ররেখাটা বা বক্রতা আমাদের কি হচ্ছে কম বেশি হচ্ছে। কিভাবে আমরা দেখে বুঝতে পারছি, যত মানে ক্লোজ হবে বক্রটা আমাদের, যত ক্লোজ হবে তত বক্রতা বেশি। এখন বলি, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে এই গতি বা দিক যে পরিবর্তনটা হচ্ছে, এর হারটাকে আমরা বক্রতা বলছি। আচ্ছা, তো তোমরা সংজ্ঞাটা মুখস্থ করে রাখবা। এই বক্রতাকে প্রকাশ করা হয় কি দ্বারা, কাপ্পা দ্বারা, ঠিক আছে? কাপ্পা দ্বারা তোমরা বইয়ে দেখবা, তাহলে বুঝতে পারবা। এটাকে এভাবে কাপ্পা বলে, কাপ্পা, ঠিক আছে? তাহলে এই বক্রতাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, কাপ্পা দ্বারা। এই যেটা হচ্ছে আমাদের কাপ্পা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমরা দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ নিয়ে আলোচনা করতে গেলে যে ব্যাপারটা বলতে হয়, যে এটা একটা কি বক্রতা, তাই না? এটা হচ্ছে একটা বক্র। দেখো কোন একটা, ধরো যে এই যে ডিস্টেন্সের এটা একটা, এই যে বক্রটা হলো এই বক্রতাকে বা এই বক্রটাকে কেন্দ্র করে
এটার সঙ্গে কেন্দ্র করে যে বৃত্তটা তৈরি হবে, দেখো এটা মিল করে দিলে এদিকে আরেকটা বক্র তৈরি করলে বৃত্ত তৈরি হচ্ছে। এই যে বৃত্তটা তৈরি হচ্ছে, এটার যে মূল বিন্দু থেকে যে ব্যাসার্ধটা থাকতেছে এটাকে বলতেছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে কি দাঁড়ালো বক্রতার ব্যাসার্ধ বলো তো? যে আমাদের যে বক্ররেখাটা রয়েছে সেই বক্ররেখাটাকে যদি মিলিত করে দেওয়ার ফলে যে বৃত্তটা তৈরি হচ্ছে সেই বৃত্তটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলবো। তো বক্রতার ব্যাসার্ধটা কম বেশি হতে পারে, যেমন আমাদের একটা বক্ররেখা একটা নিতে পারি এভাবে, ঠিক আছে? তো দেখো এখানে একটা বক্রতা দেখা যাচ্ছে, বাঁক। তো এই বাঁকটাকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি করলাম। তো এখান থেকে মূল বিন্দু থেকে এর ব্যাসার্ধটাকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলবো। এখানে একটা বাঁক দেখতে পাচ্ছি, এখানেও একটা আমাদের বৃত্ত তৈরি করা সম্ভব বক্রতাকে কেন্দ্র করে, মানে বৃত্তর মতো আর কি, যেটা হোক না কেন এখানে মূল বিন্দু থেকে কেন্দ্র করে এখানে আমাদের যে ব্যাসার্ধ এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এবং এই বক্রতার ব্যাসার্ধটা কি কম বেশি হতে পারে। এটাকে আমরা প্রকাশ করব কিভাবে? একে আমরা প্রকাশ করব রো দ্বারা। তাহলে আমরা বক্রতাকে প্রকাশ করতেছি কাপ্পা দ্বারা এবং বক্রতার ব্যাসার্ধকে আমরা রো দ্বারা প্রকাশ করতেছি। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো, কমেন্ট করে ফেলো অবশ্যই। এখন আমরা বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখার চেষ্টা করব। কি দেখব? আমরা বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তো আমি একটু সুন্দরভাবে লিখি এখানে যে বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, দ্রুত লিখলাম। আচ্ছা, তাহলে এই যে বক্রতাটা দেখলাম এবং বক্রতার ব্যাসার্ধটা দেখলাম, এদের মধ্যে আসলে মিলটা কোথায় সেটা দেখা, বা এর মধ্যে সম্পর্কটা কোথায়। তো আমরা এটার সম্পর্কটা হচ্ছে এরকম, কাপ্পা ইকুয়াল 1/ρ অথবা রো ইকুয়াল 1/কাপ্পা, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? এই বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? কাপ্পা ইকুয়াল 1/ρ অথবা রো ইকুয়াল 1/কাপ্পা। তো ঘটনাটা হচ্ছে এই মিস্টার বলতেছে তো আমাদেরকে যে এই সম্পর্কটা হচ্ছে এরকম, যদি বক্রতা বেশি হয়, সাপোজ মনে করো আমরা যে ব্যাপারটা শিখলাম যে এটা কি, যত কাছে বাঁকা থাকবে বক্র থাকবে তত বক্রতাটা বেশি। আর বক্রতা বেশি হলে এখানে বলছে মানে হচ্ছে কি কাপ্পা ইকুয়াল 1/ρ, মানে এই 1/ρ থেকে কি কাপ্পাটা বেশি না? হ্যাঁ, 1/কিছুকে ভাগ করা মানে সেটার পরিমাণটা কম। তাহলে বলতেছে এখানে এই বক্রতা যত বেশি হবে এর যে ব্যাসার্ধ 1/ρ, মানে এই যে ব্যাসার্ধটা 1/ρ মানে ব্যস্তানুপাতিক, এই রোটা মানে বক্রতার ব্যাসার্ধ তত কম হবে। দেখো এখানে আমাদের বক্রটা কীরকম, এটা যদি হয় তাহলে এইটার যে এখানে যে আমাদের বক্রতা রয়েছে তার যে ব্যাসার্ধটা তার চেয়ে এই দেখো বক্রতা একটু কমে গেল, মানে কি একটু ডিস্টেন্স বেশি হয়ে গেল, বক্রতা বাঁকাটা কমে গেল, সেক্ষেত্রে কি ব্যাসার্ধটা আরও বেশি হবে, তাই না? বক্রতা যদি আরও কমে যায় সেক্ষেত্রে কী হবে? এর যে ব্যাসার্ধটা সেটা বেশি হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বক্রতা যত বেশি, এই যে এখানে যদি হয় বক্রতা আরও যদি বক্রতা বেশি দিতে পারি তাহলে ব্যাসার্ধটা কমবে। বক্রতা যত বেশি হবে তার হচ্ছে ব্যাসার্ধ তত কম হবে। তাহলে কাপ্পা ইকুয়াল 1/ρ। আবার বলতেছে রো ইকুয়াল 1/কাপ্পা, মানে কি এটা হচ্ছে ব্যাসার্ধ যত বেশি হবে বক্রতা তত কম হবে, ব্যাপারটা একই, ঠিক আছে? তো দেখো বক্রতার ব্যাসার্ধ যত বেশি হবে, সাপোজ এটা, এবং আমাদের বক্রতার ব্যাসার্ধ এটা বিশাল হয়ে গেল, বিশেষ, তাহলে এখানে দেখো বক্রতা কত, বক্রতা কিন্তু কম, মানে বাঁকাটা কিন্তু কম, দেখো খুব কাছ থেকে বাঁকা না, এটা বাঁকাটা বেশি দূরে, সো এটা কি বক্রতাটা আমাদের কম হচ্ছে, মানে বাঁকার পরিমাণটা কম হচ্ছে। তো আমরা যদি ব্যাসার্ধ যদি আরও কম নেই, এখান থেকে এতটুকু নিলাম, সেক্ষেত্রে দেখো আমাদের বক্রতাটা মানে ব্যাসার্ধ যখন হচ্ছে একটু ছোট নিলাম তখন কি হচ্ছে আমাদের বক্রতাটা বাড়তেছে। তার মানে বলতেছে যে তুমি ব্যাসার্ধটা যত বেশি নিবা বক্রতা তত কমতে থাকবে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম খুব সহজেই যে যদি আমাদের বক্রতা যদি হচ্ছে বাড়তে থাকে সেক্ষেত্রে ব্যাসার্ধ কমতে থাকবে, এবং ব্যাসার্ধ যদি আমাদের বাড়তে থাকে, এই যে রো বক্রতার ব্যাসার্ধটা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে বক্রতা আবার কমবে। মানে এক কথায় সহজ ভাষায় বলতে গেলে যে কোনো একটা বাঁক যত বেশি বাঁকবে তত বেশি এর ব্যাসার্ধটা কম হবে, যত বেশি বাঁকবে এর ব্যাসার্ধ পরিমাণটা কম হবে, আর যত বেশি বড় ব্যাসার্ধ থাকবে তত বেশি বাঁকটা কম হবে বা বক্রতাটা কম হবে, ঠিক আছে? এটা দ্বারা এটা বোঝাচ্ছে।
আমি বুঝতে পেরেছো। এখন আমাদের আরেকটা আলোচনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্বকীয় সমীকরণ। স্বকীয় সমীকরণ, স্বকীয় সমীকরণ ব্যাপারটা কি এটা একটু আলোচনা করি আমরা। স্বকীয় সমীকরণকে আমরা এস ইকুয়াল এফ অফ সাই দ্বারা প্রকাশ করি। স্বকীয় সমীকরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ অফ সাই। তো এখানে ব্যাপারটা এফ অফ সাই ব্যাপারটা কি? যেমন এফ অফ এক্স থাকলে যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, মানে এফ অফ এক্স দ্বারা বোঝাচ্ছে যে এটা এক্স গঠিত একটা সমীকরণ, তেমনি এফ অফ সাই দ্বারা বোঝাচ্ছে এই সমীকরণটা গঠিত হবে কি দ্বারা? সাই দ্বারা। মানে এই ফাংশনটা চলকটা হচ্ছে আমাদের সাই, সাই স্কোয়ার প্লাস 2 সাই প্লাস 3, ঠিক আছে? তাহলে আমাদের স্বকীয় সমীকরণটা কি? এফ অফ সাই। তো এখানে আমরা একটা ব্যাপারে বলতে পারি যে এক্স এবং ওয়াই অক্ষ নিলাম, নেওয়ার ফলে এখানে একটা স্পর্শক রেখা যদি আঁকার ফলে এখানে যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটাকেও আমরা সাই বলে থাকি। ওকে, আচ্ছা, তো স্বকীয় সমীকরণ এটা। এখন স্বকীয় সমীকরণের আমরা বক্রতার ব্যাসার্ধ সম্পর্কে জানবো এবং এই সূত্রটা জানবো এবং সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা একটা এক্সাম্পলও সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এ পর্যন্ত আমরা জানলাম বক্রতা সম্পর্কে, বক্রতার ব্যাসার্ধ সম্পর্কে, বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা সম্পর্কে, স্বকীয় সমীকরণ সম্পর্কে। এখন স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ সম্পর্কে জানার চেষ্টা করবো। তো বক্রতার ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো দ্বারা। এবং স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ হবে কি? আমাদের দেখো ডিএস ডি সাই। তো এখানে যদি আমার প্রশ্নে বলে যে স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, সেক্ষেত্রে এখানে আমাদের কি তাহলে বক্রতার ব্যাসার্ধটা দাঁড়াচ্ছে রো ইকুয়াল ডিএস বাই ডি সাই, মানে সাইয়ের সাপেক্ষে। তো ব্যাপারটা কীরকম হবে? এস ইকুয়াল একটা সমীকরণ দেওয়া থাকবে, যে সমীকরণের চলকটা হবে সাই। সো এই সাইয়ের সাপেক্ষে আমরা এই এস সমীকরণের মানটাকে আমরা খুব সহজেই অন্তরীকরণ করতে পারবো, সেইভাবে আমরা স্বকীয় সমীকরণে বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করতে পারবো। এখন আমরা একটা প্রশ্ন দেখার চেষ্টা করি। এখন আমরা এই যে কয়েকটা মানে হালকা পাতার সূত্র শিখলাম, সেই সূত্রগুলোর উপরে ডিপেন্ড করে কোনো যদি ম্যাথ থাকে সেই ম্যাথটা সলভ করব, ঠিক আছে, এবং শেখার চেষ্টা করব। তো আমরা এমন না যে বেসিক এখনই শেষ করে ফেললাম, আসলে প্রতিটা বেসিকের উপরে ধীরে ধীরে আমরা একটা একটা করে ম্যাথ করে করে আগানোর চেষ্টা করব। এবং তোমাদের দ্বিতীয় বর্ষে আমি ম্যাক্সিমাম সব ম্যাথই যে করে দেবো এরকম না, কিছু কিছু চ্যাপ্টারে দেখা যাবে ম্যাথ দেখা যাবে হোমওয়ার্ক থাকবে, সেগুলো নিজে করতে হবে। তো দেখো এখানে এক্সাম্পল 1 যদি দেখো, এস ইকুয়াল 8a সাইন স্কোয়ার সাই বাই 2 স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখার এস এবং সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এক্সাম্পল 1টা আমাদের কি বলতেছে এস ইকুয়াল একটা আমাদের সমীকরণ দেওয়া আছে, এটাকে স্বকীয় সমীকরণ বলা হচ্ছে কারণ সাই আছে। এই সমীকরণ বিশিষ্ট বক্ররেখার এস এবং সাই বিন্দুতে আমাদের কি করতে হবে? আমাদের বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করতে। তার মানে আমরা স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা জানি, কি সূত্র জানি বলো তো? যে সাইয়ের সাপেক্ষে এই যে এসকে অন্তরীকরণ, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমরা কি পাবো? আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা সমাধান করব যেভাবে, প্রথমত প্রশ্নটা কিন্তু খাতায় তুলব না, যেহেতু প্রশ্নটা বই রয়েছে। আমি প্রথমত তুলব যে প্রদত্ত সমীকরণতে প্রদত্ত স্বকীয় সমীকরণ এস ইকুয়াল এত দিয়ে আমরা কাজটা শুরু করব। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে ডিফারেন্সিয়েশন ছিল সেগুলো জানতে হবে। তোমরা দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে বা চতুর্থ যত উপরের দিকে যাবা তত তোমাদের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই ব্যাপারগুলো প্রয়োজন। তাহলে আমরা কত নাম্বার এক্সাম্পল করবো এখন? এক্সাম্পল 1, তাই না? এক্সাম্পল 1। তো এক্সাম্পল 1-এ আমাদের কি বলতেছিল? যে একটা স্বকীয় সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা সেই স্বকীয় সমীকরণটা তুলে ফেলার চেষ্টা করি। যে দেওয়া আছে স্বকীয় সমীকরণ এস ইকুয়াল 8a সাইন স্কোয়ার সাই বাই 2, এটা দেওয়া আছে আমাদের কি স্বকীয় সমীকরণ, ঠিক আছে? এই স্বকীয় সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? এস এবং সাই বিন্দুতে আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে কি? সুতরাং বক্রতার ব্যাসার্ধ, আমরা স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র জানি, রো ইকুয়াল ডিএস ডি সাই। ওকে, আচ্ছা, তো এটা আমাদের কি আমরা জানি? এটা আমাদের বক্রতার ব্যাসার্ধ সূত্র। কখন? যখন স্বকীয় সমীকরণের ক্ষেত্রে। আর প্রশ্নটা স্বকীয় সমীকরণের কথাই বলছে। তাহলে এখানে আমাদের, তো এখন বলতে পারো ভাইয়া এখানে মডুলাস কেন দিলেন বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে? তো আমরা চাইলে এখানে স্বকীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধের এখানেও আমরা মডুলাস দিতে পারি, কেননা ব্যাসার্ধ কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। যদি আমরা
একটা বৃত্ত চিন্তা করি, তো বৃত্ত যদি চিন্তা করি, তো এই বৃত্তের ভিতরের যে ব্যাসার্ধটা এদিকে এদিকে বা এদিকে হোক না কেন সব পজিটিভ, ব্যাসার্ধ কখনো তো বৃত্তের বাইরের দিকে হবে না। সো আমাদের এখানে মডুলাস দিলাম যাতে এই বক্রতার ব্যাসার্ধটা কখনোই ঋণাত্মক না হতে পারে। ঋণাত্মক হলে তো আমাদের কি অ্যান্সারটা ভুল আসবে, কারণ ব্যাসার্ধ কোনো ঋণাত্মক হতে পারে না। সো আমরা আগেই মডুলাস দিয়ে নিয়েছি। প্রচুর নয়েজ হচ্ছে আজকে, আমি এর জন্য দুঃখিত। ওকে, তাহলে এখানে দেখো ডি ডি সাই এবং সাইয়ের সাপেক্ষে কাকে অন্তরণ করব, এই যে এসকে। তো এস এর মান কত আমাদের এখানে আছে 8a সাইন স্কোয়ার সাই/2। ওকে, আচ্ছা, তো অন্তরীকরণ কিন্তু অবশ্যই শিখে নেবে, নয়তো তোমাদের আবার ক্যালকুলাস বেসে কিন্তু ভর্তি হতে হবে। দেখো তো এখানে কীভাবে অন্তরীকরণ করবো, সাইয়ের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করা যাবে, হ্যাঁ যাবে, কারণ এখানে সাই আছে। এখানে সাই/2 মানে কি বোঝাচ্ছে, হাফ ইন্টু সাই, তাই না, মানে হাফটা সামনে আসে এবং সাই চলক আছে, তার মানে সাই সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে। সেক্ষেত্রে প্রথমত এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক পদ, তাহলে এটা ধ্রুবক পদের সঙ্গে অন্তরীকরণযোগ্য কোনো ফাংশন থাকলে আমরা যে ধ্রুবক তাকে আমরা সামনে নিতে হয়। এবং এই সাইন স্কোয়ার থিটার সূত্র আমাদের কি জানা আছে, আমাদের সাইন স্কোয়ার থিটার সূত্র জানা নেই, কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানা আছে। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, সর্বোচ্চ পাওয়ার সামনে আসবে, ভিত্তি এন পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়। তো এখানে যে সাইন স্কোয়ার সাই/2 আছে, এটা আমাদের এখন যেহেতু আমরা সাইন থিটার সূত্র জানি কিন্তু সাইন স্কোয়ার থিটার সূত্র জানি না, সেক্ষেত্রে আমরা কি এক্স চিন্তা করব, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্র সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে সর্বোচ্চ পাওয়ার কী হবে, সামনে আসবে, তারপর যেটাকে এক্স চিন্তা করতে সেটা সাইন এবং সাই/2। এখন দেখো যেটাকে এক্স চিন্তা করেছিলাম সাইন সাই/2, এটা কি মূল সাইন না, মূল এক্স বা মূল সাই না, যার ফলে এখানে আমাদের আবার ডি সাই, আমি একবার ওখানে অ্যান্সার লিখে দেবো, আবার সাইয়ের সাপেক্ষে এই যে সাইন সাই/2 আছে একে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে 2 সাইন সাই/2 থাকলো, এবং এখানে আমাদের কি আছে, সাইয়ের সাপেক্ষে আবার সাইন সাই/2কে অন্তরীকরণ করলে আমরা সাইন থিটার সূত্র কি জানি, এক্সের সাপেক্ষে সাইন থিটার সাপেক্ষে সাইন থিটার সূত্রটা কি কস থিটা, তাই না, তাহলে এখানে আমাদের আসবে কি কস থিটার যে কাছে সাই/2, কিন্তু এই সাই/2 কি মূল সাই না, সাই/2টা আমাদের মূল সাই না, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে সাই/2টা এখানে সাইন সাই/2টা মূল আমাদের সাই না, তো সাই/2কে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তো ডি সাই ইন্টু সাই/2 মানে হাফ ইন্টু সাই। তো দেখো এখানে তাহলে কী ঘটনা ঘটবে, 2 সাইন সাই/2 কস সাই/2, সাই হাফ হচ্ছে ধ্রুবক সামনে আসবে, সাইয়ের সাপেক্ষে সাই পেয়ে অন্তরীকরণ করলে কত 1 হয়। তো এই পর্যন্ত আসলাম, এটা হচ্ছে তোমাদের একদমই ক্যালকুলাস 1 বা অনার্স ফার্স্ট ইয়ারের একদমই বেসিক ব্যাপার, যেটা এরপর আগেও আলোচনা করা হয়েছিল অন্তরীকরণের ব্যাপারগুলো, সেই অন্তরীকরণটা জাস্ট করলাম। এটা মূল সাই না, সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করলাম, করার পরে এখন আসছে কি সাইন থিটা, পাওয়ার থাকলে তো সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করা যাবে না, এবং সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করলাম, আবার সাই/2 আছে, একে আবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু মূল সাই না একে আরেকবার প্রোডাক্টে ধরেছিলাম, একে আরেকবার অন্তরীকরণ করার ফলে ফাইনালি আমাদের এই লাইনটা আসলো। আর এই লাইনটা আমি কী করবো বলো তো, এই লাইনটা আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করবো একেবারে। তাহলে আমাদের এই বাকি অংশটাকে অন্তরীকরণ করার ফলে যে মানটা আসলো 2 সাইন সাই/2 ইন্টু কস সাই/2, তোমরা সুন্দরভাবে লিখবা, ইন্টু হাফ ইন্টু 1, তাই না? ওকে, তো দেখো এই যে একটা 2 আছে সামনে, এই 2 এর সঙ্গে আমরা এই যে হাফ আছে এখানে, এই 2 ইন্টু হাফ মানে 2 কেটে যাবে, এই 2 এবং এই 2 আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা যেটা থাকবে যে 8 সাইন সাই/2 ইন্টু কস সাই/2, ঠিক আছে। এবং এখানে আমরা একটু তৈরি করে নেব, একটু সাজাই গোছাই নেব। কীভাবে নেব, এইটাকে আমরা 4a ইন্টু 2 বানাবো, তার মানে 4 2 8 8a ঠিকই থাকতেছে, তাই না, কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এখানে আছে সাইন সাই/2 ইন্টু কস সাই/2। আচ্ছা, তো দেখো এখানে আমরা সাইন 2 এর একটা সূত্র জানি, যে সাইন 2
টু এর সূত্রটা হচ্ছে যে 2 sin a ইন্টু cos a। সাইন 2 এর সূত্র কীরকম থাকবে? 2 sin a cos a। তো এখানে একটু তাকাও, 2 sin এটাকে a চিন্তা করো, cos a এই সাই বাই 2 কে যদি আমরা a চিন্তা করি তাহলে এখানে 2 sin a cos a আছে। তাহলে এটাকে আমরা একবার লিখতে পারবো কি sin 2a মানে কি sin 2 sin। তো দেখো এই সূত্রটা থেকে আমরা কিন্তু এটাকে সূত্রের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রটার সাথে তুলনা করে আমরা sin 2 sin লিখতে পারবো, ঠিক আছে? 2 sin a cos a কে বা 2 sin সাই থিটা সাই বাই 2 cos সাই বাই 2 কে আমরা একবার লিখতে পারবো যে sin 2 সাই বাই 2। তার মানে কি এখানে এর জায়গাটা দখল করছে কে? সাই বাই 2। ওকে, তাহলে আমরা ক্লিন একটা পেজে যাওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের ফাইনালি যে রূপটা ধারণ করবে যে 4a sin 2a sin 2a এটা হচ্ছে আমাদের কি সাই বাই 2। ওকে, তো এখানে দেখো এই 2 যদি কেটে যায়, 2 কেটে গেলে কি থাকবে আমাদের? 4a sin 2 কেটে গেলে শুধু sin সাই থাকবে। এবং এই 4টা যেহেতু ধ্রুবক, এর মান কখনো নেগেটিভ আসার সম্ভাবনাই নাই, সো এর মানটাকে আমরা বাইরে নিতে পারবো এবং বাকি যে মানগুলোর মান নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা মডুলাসের ভিতরে দিলাম, কেননা আমাদের ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হবে না। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো তোমাদের এই ক্যালকুলাস 2তে ভালো করতে গেলে প্রথমত অন্তরীকরণটাকে খুব ভালোভাবে জানতে হবে, দ্বিতীয়ত যে ইন্টিগ্রেশন রয়েছে, ইন্টিগ্রেশন বা হচ্ছে সমাকলন, এই জিনিসটার এই দুটোর উপরে খুব ভালো আয়ত্ত নিতে হবে। যেমন দেখো আজকে আমাদের চ্যাপ্টার 2 এর প্রথমেই আমাদের এইখানে দেখো এই অন্তরীকরণের ব্যাপারটাকে প্রয়োজন পড়তেছে। তো এটা এখন যদি আমি বেশি ডিটেলস আলোচনা করতে চাই এগুলো এখন, তাহলে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন। এর ফলে তোমরা কি করবা, এই অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশনটা করবো ভালোভাবে জেনে নেবা, শিখে নেবা। আমি এখানে এই অন্তরীকরণটা আমাদের ক্যালকুলাস 2 এর লেকচারে খুব বেশি না, হালকা করে আলোচনা করব। তো তোমরা চাইলে এই অংশটাকে তুলে নিতে পারো, যে আবার একটু তোমরা চাইলে লেকচার শেষ চাইলে স্কিপ করতে পারো। এখন আমি যাদের প্রবলেম এখনও থাকতে পারে মনে করতেছি এই পার্টে, তাদের জন্য একটু আলোচনা করব। এবং তোমরা অবশ্যই ক্লাস নোটগুলো আমাদের গ্রুপে অবশ্যই আপলোড দিবা। দেখো এবং কমেন্ট করো যে বুঝতে পারলা কিনা। দেখো এখানে আমাদের সাইন স্কোয়ার ইন্টু সাই বাই 2, তাই না? মানে এইটে তো ধ্রুবকের সামনে নিছি, তো এটা আমরা এই সাইন স্কোয়ার সাই বাই 2 বা থিটার সূত্র জানি না, কিন্তু এক্স টু দি পাওয়ার এনের সূত্র জানি। সো এটাকে আমরা এক্স চিন্তা করে এক্স টু দি পাওয়ার এনের যে সূত্রটা সর্বোচ্চ পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ 2 সাইন সাই বাই 2 বানাই দিলাম। কিন্তু এটা মূল এক্স না বা মূল সাই না, তো মানে যে সূত্রটা জানি সেটা তো না। আমরা যার ফলে এই সাইনের একবার কাজ হয়েছে, পাওয়ারের কাজ হওয়ার ফলে কি সাইন পাই বাই 2 আসছে। তো এইকে আরেকবার আমাদের অন্তরীকরণ করতে হবে, সাইন সাই বাই 2কে আরেকবার অন্তরীকরণ করতে হবে। এই যে যখন আমরা সাইন পাই বাই 2 সাই বাই 2কে অন্তরীকরণ করলাম, আমরা সাইন পাওয়ার 1 আছে, সমস্যা নাই, এটা আমরা জানি। সাইন এক্স শুধু জানি কস এক্স, এক্সের জায়গা দখল করছে সাই বাই 2 বা সাইজ জায়গা দখল করছে সাই বাই 2, তাহলে কস সাই বাই 2 বা কস থিটা। কিন্তু এই সাই বাই 2 তো আমাদের সাপেক্ষে অন্তরীকরণ করতেছে না, করতেছি কার সাপেক্ষে? দেখো তো সাইয়ের সাপেক্ষে করতেছি অন্তরীকরণ আমরা। তার ফলে এখানে সাই না আসা পর্যন্ত আমাদের কার্যক্রম চালাতেই হবে। তাহলে এই সাই বাই 2কে আরেকবার আমরা অন্তরীকরণ করে দিলাম, ফাইনালি আমাদের রেজাল্ট হলো সাইয়ের সাপেক্ষে সাইকে অন্তরীকরণ করলে যেমন এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, তেমনি সাইয়ের সাপেক্ষে সাইকে অন্তরীকরণ করলে 1 হলো, আর হাফ ধ্রুবক সামনে থাকলো, শেষ। ঠিক আছে, তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা কি করলাম, আজকে আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 1টা খুব সুন্দরভাবে সমাধান করে ফেললাম। তো নেক্সট ক্লাসে আমরা আরও কিছু বেসিক জানার চেষ্টা করবো এবং সেগুলো অ্যাপ্লাই করে আমরা আরও কিছু ম্যাথ বা এক্সাম্পল সলভ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।